সুপ্রিয় দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি মিরাক্কেলের কাকে কাকে দেখতে চান, ধরেন জামিল, রনি, ইশতিয়াক, সজল, আমি জানি যে আপনার উত্তর হবে চারজনকে আপনি দেখতে চান। সেই উদ্দেশ্যে আজকে আমরা সেই চারজনকে নিয়ে আজকে বসেছি। আমাদের যারা আপন আলোয় উদ্ভাসিত তাদেরকে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান ঢাকা টু কলকাতা। ঢাকা টু কলকাতা, আপনার কয়জন যাত্রী ছিলেন শুরুর দিকে? শুরুর দিকে অনেক। আপনাদের টিমে আমরা আসলে দুইটা টিমে যাই। প্রথমত আমরা যখন প্রথম টিমটা যাই সেটা ছিল 34 জনের একটা টিম। আচ্ছা, আপনারা একই সঙ্গে ছিলেন? বাস ছিল, সে বাসের মধ্যে একটা বাসে ওরা সবাই ছিল, আর একটা বাসের মধ্যে শুধু আমরা চারজন ছিলাম। কোন চারজন? আমি, ইশতিয়াক আর দুজন গার্জিয়ান ছিল। আচ্ছা, আর আমি হচ্ছে এই টিমে যাওয়ার সুযোগ পাই না, মানে পাসপোর্ট ভিসার কারণে দেরি হয়। আমি পরের টিমে 13 জন আমরা গেছিলাম। আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই একটা জোক আমার খুব মনে পড়ছে, কারণ আমি সুযোগ পেলেই অনুষ্ঠানটা দেখি এবং এদের পারফরমেন্স দেখি। একটা মেয়ে তার একটা ফ্রেন্ডকে বলছে, একই সঙ্গে পড়ে একটা মেয়েকে বলছে যে জানিস ছেলেরা নাকি খুবই সন্দেহপ্রবণ হয়। তো ওই মেয়েটা বলছে যে না, কোথায়, আমার তো মনে হয় না। বলে না না, আমি 6 জনের সাথে প্রেম করি, 6টাই সন্দেহ করে। তো এই জোকটা কিন্তু বলা ছিল রনির। আপনি বলেন, আপনার এক্সপেরিয়েন্স বলেন। আপনি তো সেরা হলেন এবং বাংলাদেশের জন্য তো এটা বেশ বড় বিষয় যে আপনি বাংলাদেশ থেকে গিয়ে আপনার ভারতের সবাইকে পিছনে ফেলে আপনি সেরা হয়ে গেলেন। আপনার এক্সপেরিয়েন্স কি? আমি আসলে প্রথমে তো গেছিলাম, শুধু টিকে থাকার লড়াই ছিল। মানে প্রথমে অন্য একটা দেশে, আমি মানে ভ্রমণ করতে ভালোবাসি, তো অন্য একটা দেশে ভ্রমণ হচ্ছে, টিকবো কি টিকবো না এরকম কিছু ছিল না। তো গেলাম, তারপরে টিকে থাকা লড়াই ছিল প্রথম দিকে। তো সেটা করতে গিয়ে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল এবং সবার মানে আমার প্রতি আকর্ষণ বাড়তেছিল, বা সবাই প্রশংসা করে, মির্দা থেকে শুরু করে ওই জাজেসরা। তখন আমার নিজেরই মনে হচ্ছিল যে ওরা যেরকম প্রশংসা করে, ঠিক যাই পরেরটা একটু মানে আবার ফর্মটা ধরে রাখি। ঠিক এরকম একটা জায়গা থেকে আস্তে ধীরে ধীরে ভালো করা, এবং শেষ পর্যন্ত এই টপ যে হয়ে যাব এটা মানে কল্পনাও করিনি। একটা জিনিস বলতে চাই যে এই যে ধরেন আপনাদের পারফরমেন্সের সঙ্গে একটা হাসি যোগ করা হইতো, এই যে একটা মানে ধরেন খুবই ইন্টারেস্টিং, খুবই রোমাঞ্চকর একটা হাসি, এইটা কেন? এই হাসিটার প্রভাব কতটুকু? সাইকোলজিক্যাল প্রভাব থাকে। বলে যে হাসি আর কান্না দুটোই সংক্রামক। মানে আমার কাছে যদি হাসির শব্দটা আসে, তাহলে আমি হাসিটা আমার সেই অটোমেটিক একটা চলে আসবে, ওই আমি মুডে চলে যাবো হাসি। তাহলে আমরা তো আমাদের অনুষ্ঠানে কোনো হাসির যোগ যদি আপনারা বলেন সঙ্গে আমরা হাসি অ্যাড করি। হ্যাঁ, কারণ এখানে আমরা মাত্র 4-5 জন, তো এই হাসিটা দিয়ে মানে টোটালটা একটু জোকস্টার যে একটা ক্ষমতা সেটা ফুল প্রকাশটা পাবে। এতগুলো জোক আপনি বললেন, হ্যাঁ, তার মধ্যে আপনাকে যদি বলি যে আপনার প্রিয় জোক কোনটা? প্রিয় জোক হচ্ছে আমার প্রথমের দিকে এপিসোডে একটা খুব প্রিয় জোক ছিল, আমার নিজেই খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে একটা বৃদ্ধ লোকের 7টা ছেলে, তো 7টা ছেলে একে অপরের সাথে খুব ঝগড়া করে। তো বৃদ্ধ চাইলে ওদের একটা শিক্ষা দেওয়া দরকার। তো বৃদ্ধ বলছে, যা তোরা বাগান থেকে বাঁশ কেটে নিয়ে আয়। তো 7টা ছেলে বাঁশ টাস কেটে নিয়ে আসছে। বলছে এবার একটা একটা করে ভাঙ দেখি। তো ছেলেরা বাঁশ হাতে নিয়ে মটাস মটাস করে ভাঙে বলছে, খুব তো সহজে ভাঙলি, এবার এক জায়গায় আটি কর, এইবার ভাঙ দেখি। তো মোটা কাটা একটা ছেলে আছে আপনার মতো হৃষ্টপুষ্ট, তো এবার মোটাটা করছে কি, আটিটা দিছে, ও মোটাস করে ভাঙিয়ে দিছে। তো বৃদ্ধ বলছে, ভাবছিলাম মরার আগে একটা উপদেশ দিব, তাও হয়ে যাবে। এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, ধরেন এই যে আপনাদেরকে দেখলে তো সবাই মনে করে আপনার মধ্যে সারাক্ষণই জোক বলেন, তাই না? কারণ এখন একটা এমন দাঁড়াইছে যে মনে হয় এখন আমি জামিলকে দেখলাম, মনে হয় জামিল এখন একটা জোক বলবে, কিন্তু আসলে তো একটা ব্যক্তিগত জীবন আছে, একটা সাধারণ সময় আছে, কারণ সেটা বলার জন্য তো একটা সময় প্রস্তুতি দরকার। সেরকম কি লাগে না এমনি এমনি জোক বলতে পারেন? আসলে মানে হয় কি, আমাদের মানে জোকস হয়তো প্র্যাকটিক্যাল লাইফ থেকে বেশি হয় আর কি। যেমন আমার চাচা দাঁড়ায় আছে মালিবাগ রেলগেটে, ওখান থেকে যাবে হচ্ছে মালিবাগ রেলগেট থেকে উনি মোচা খাই মানে হাঁটতে হাঁটতে মালিবাগ মোড় পর্যন্ত আসছে। তো এক লোক জিজ্ঞেস করছে, আমি গুলিস্তান যাবো, কেমনে যাবো? ও চাচা আপনি 6 নম্বর বাস ধরেন, চলে যাবেন। দাঁড়ায় রয়েছে। তারপরে আরো কিছুক্ষণ পরে ওই লোক আবার ঘুরে এসে দেখলো ওই চাচা দাঁড়ায় আছে। কি হলো চাচা, আপনি এখন দাঁড়ায় আছেন? 5 নম্বর গেছে, 5 নম্বর পর্যন্ত গুনছি, 5 নম্বরটা চলে গেছে, 6 নম্বরটা আইতেছে খারাপ। এই প্র্যাকটিক্যাল লাইফে আসলে জোকস হচ্ছে আর কি। সজল, ধরেন আমাদের যাদেরকে আমরা পছন্দ করি তার মধ্যে আপনি কিন্তু দেখলাম গত কয়েকদিন আপনার সাথে আলোচনা যে আপনি সবচেয়ে চুপচাপ, কিন্তু আপনি সবচেয়ে বিধ্বংসী জোকটা বলতেন আপনার স্ক্রিনে, এবং ঝাঁঝালো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এরকম চুপচাপ, জায়গা না পেলে চুপটা হেলে দুলে ওর বডি দেখেন কি ঝাঁঝালো না, মানে ডিফারেন্ট টেস্টেড হতে পারে, কিন্তু
হ্যাঁ, এবং ওই আমাদের ইয়েতে ও শুয়ে মানে প্রায় হাঁটতেই পারতেছে না এরকম, খাওয়া দাওয়ার না, আমার কাজ করার স্টাইল ছিল অন্যরকম, যে সবাই যেমন খাতা কেটো কলম নিয়ে ঘাট পারে বসে নারকেল গাছের নিচে বসে এইরকম আয়োজন করে বসছে, 5-7টা কাগজ 5-7টা কলম। তা আমি করতাম কি, মানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় চোখ বন্ধ করে শুয়ে থাকতাম বা ভাবতাম। এখন এরা মনে করতো যে আমি নাকি ঘুমাচ্ছি, বারবার মেন্টরদের কাছে কমপ্লেন করতো, বারবার সকালবেলা এসে আমার ওরা মারতো। সবচেয়ে ছোট ছিলাম, আদরও করতো যেমন, মারতো তেমন। সকালবেলা এসে দেখলো 4 জন ঘুমাচ্ছি, কাউকে কিছু বলবে না, আমার কম্বল নিয়ে টানাটানি করে 2টা থাপ্পড় দিবে মাথার উপর। আপনার প্রিয় যোগ কোনটা? প্রায় সবগুলো যোগই পছন্দের, সেখান থেকে যদি একটা বাছি তাহলে এরকম একটা কোশ্চেন হতে পারে যে সবসময় তো মানে পার্টি টাটি বা বারে মানুষ যায় একটু ড্রিঙ্ক করতে, তো সেখানে যদি 2টো উকুন যায়, একটু ডিফারেন্ট দেখতে হবে। 2টো উকুন বারে গেছে, প্রচুর মদ খেয়ে 2টো উকুন বার থেকে বেরোলো, তারপর একটা আরেকটাকে কি বললো, হেঁটে হেঁটে যাবি না একটা কুকুর ধরবো। কিন্তু এখন আপনাদের যদি প্রশ্ন করি যে ধরেন আপনারা কি ইশতিয়াককে ঈর্ষা করেন? প্রচন্ড রকম, এরে আমি 2 চোখে দেখতে পারি না। আল্লাহ যে কেন আমার 2টা চোখ দিল, একটা দিলেও অন্তত আমি ঢেকে রাখতাম না। বলি ওই আমাদের ক্ষেত্রে সবচেয়ে মেয়ে ফ্যান বেশি হচ্ছে ইশতিয়াক ভাই। আচ্ছা আচ্ছা, কেন করবে? ভদ্রতা রাখি, আমরা ভদ্র ছেলে, ঠিক আছে, কিন্তু একটা লেভেল আছে যে আমরা চাই 3-4 জন একসাথে। মানে তুই কি বলছিস যে ইশতিয়াকের কোনো লেভেলই নেই? না না না, ওইটা না, মানে পছন্দের লেভেল। ও আচ্ছা, পছন্দের লেভেল। আচ্ছা, বলি যে আমরা একসাথে ঘুরতে লাগলে প্রথমের দিকে হয়েছে যে মানে না, হ্যাঁ, মানে সেই সময়টা দেখা গেছে যে কি হয়, মানে মেয়ের মা আগায় আসলো, আমি তোমার খুব ফ্যান, মাথায় হাত দিয়ে দিল, আর মেয়ে চলে গেল ইশতিয়াকের, মেয়ে চলে গেছে ইশতিয়াকের দিকে, ঠিক আছে। কিন্তু আমরা তো ফিল করি স্বাভাবিক, এই বয়সে আমরা একটু বলতে এটা খুবই খুবই কষ্টের যে মা দাঁড়ায় একসাথে গেলাম, সবকিছু একসাথে হচ্ছে, ওর আলাদা লাগছে, এটা তো খারাপ লাগার বিষয় না। এখন আপনারা কি ডিসিশন স্টেজের মধ্যে একটা মাত্র কি মহিলা জাজ, সেও নাকি ইশতিয়াককে পছন্দ করে, কেন রে বাবা আমরা কি? না, সেটা তো আমরা ধরেন একটু দেখতে চাই যে আসলে কোনো আমাকে মেয়েরা তো কেন পছন্দ করে, কেন আমার সাথে ঘুরতে গেলে মেয়েদের এক্সট্রা ভ্যানিটি ব্যাগে কোনো আয়না ক্যারি করতে হয় না। বাংলাদেশে নাকি বেশ কয়েকজন আপনাকে দেখে টাক মাথা হয়ে যাওয়ার চিন্তা করেছে, এটা কি মানে? হ্যাঁ, মানে এটা প্রথম দিকে আমি এরকম ফেসবুকে ছবি দেখেছি। আপনার ভক্ত হয়ে নাকি আপনার জাজের ভক্ত হয়ে? আমার ফ্যান, মানে ও আচ্ছা, ওরা তো তাহলে মেয়েরাই মাথা ই করে ফেলতে। এটা তাহলে আমার যেটা প্রশ্ন আপনার কাছে, ধরেন আপনাদের এক্সপেরিয়েন্সের কথা আমরা শুনবো। হুমায়ুন স্যারকে, হুমায়ুন আহমেদ আমাদের খুবই প্রিয় একজন লেখক এবং খুবই রসিক মানুষ, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে মানুষ হাসে কেন। এখন উনি বলেছিলেন যে যদি আমরা ধরি যে একটা মানুষ হেঁটে যাচ্ছে খুব সাবধানে, এখানে একটা ম্যানহোল যেটা ঢাকনা নাই, খুব সাবধানে হেঁটে যাচ্ছে, সে যেন যদি পড়ে যায় এই ভয়, আস্তে আস্তে যেতে যেতে ওই পাশে একটা কলার খোসা ছিল, ধাপ করে আছাড়কে পড়ে গেল, তখন মানুষ হাসবে। মানে আনপ্রেডিক্টেবল জায়গায় একটা জোক মনে পড়লো, সেটা বলি একটু। আচ্ছা বলেন। পোটলাদা নলাদার বাড়িতে বেড়াতে গিয়ে দেখে নলাদা লাল্লুর মাথায় লম্বা লম্বা একটা বাঁশ লাগিয়ে দিয়েছে, চৌড়া চৌড়া একটা বাঁশ লাগিয়ে দিয়েছে। বললো হলো কে নলা, লাল্লুর মাথায় এমনি বাঁশ লাগাইছ কে? আর কইস না, পোলাটা সকাল থেকে 2 বার ম্যান হলে পড়ে গেছিল। এই যে বিষয়টা আপনাদের কি মনে হয় মানুষ কখন হাসে, বা আপনারা যখন জোক সিলেক্ট করেন তখন কিভাবে ঠিক করেন যে এই জায়গাটাতে হাসবে? আপনি কি মনে করেন? একটা জোকস অনেক লম্বা হতে পারে, অনেক ছোট হতে পারে, কিন্তু শেষের যে জায়গাটুকু যেটাতে মানুষ বসে থাকে, 5 লাইন যেটা, ওটার জন্য আসলে মানুষ বসে থাকে হাসির জন্য। এটা কেন তৈরি হয় বা এটা বলি, মানে যে হুমায়ুন স্যারের যে এটা দিলেন, আসলে মানুষ হচ্ছে অসঙ্গতি থেকে আর কি মজাটা আসে। আবার মানে একেবারে যদি ব্যাকরণ মেনে বলি, কমেডির ব্যাকরণ, আমরা যখন জোকগুলো তৈরি করতাম বা লিখতাম, 5 লাইনটা হচ্ছে এমন একটা ভাবে আসতে হবে, এটা আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। যে জোকের 5 লাইন আগে থেকে প্রেডিক্ট করা যায়, তাতে লাফটার আসে। খুব নরমাল বিষয়, মানে অনেকে এত মানে চিলি ব্যাপারগুলো, আমি চিলি একটা ব্যাপার নিয়ে একটা ছোট জোকস মজা করার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আপনার এক লোক মানে ধরেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, যত ধরনের কাজ আছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা তাই। তো ফুচকার দোকানে, রাস্তার দোকানে ফুচকা খেতে গেছে, ফুচকা সবার জিজ্ঞেস করছে পাতিল ধোয়া তো? হ্যাঁ ধোয়া। এটা ধোয়া তো? হ্যাঁ ধোয়া। আলু যে সিদ্ধ করেছিলেন এটা মানে পরিষ্কার পানি দিয়ে সিদ্ধ করেছেন? হ্যাঁ ধুয়েছে। আচ্ছা তাহলে ঠিক আছে দেন। আর এটা কি? ওটা হচ্ছে ফুচকার পানি দিয়ে যে, ও পানি, আচ্ছা পানিটাও ধুয়ে রাখছেন তো? বলতে বলতে প্রসঙ্গে চলে আসে আর কি। আমি একটু অ্যাড করি। গুলশানে আমার পরিচিত এক বয়স্ক আন্টির সাথে দেখা, অনেকদিন পর তো দেখলাম যে গলায় একটা বাদুরের ট্যাটু আঁকা। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আন্টি, বাদুরের ট্যাটু আঁকা? মানে বুঝলাম না। হারামজাদা, এটা বাদুরের ট্যাটু না, প্রজাপতি 20 বছর বয়সে আঁকিয়েছিল।
না, তবে এটা ঠিক, যেমন আমি কয়েকদিন আগে একজন শুনলাম, এটা মানে ননভেজ না অতটা, কিন্তু মোটামুটি বলা যায় যে এক মেয়ে একটা মানে প্লেনের লকেট পরে যাচ্ছিল, হ্যাঁ প্লেনের লকেট, তো একটা ছেলে তাকায় আছে এরকম, তখন মেয়েটা জিজ্ঞেস করলো কি দেখেন, প্লেন? তখন সে বললো না, রানওয়ে। তো এখন এই যে ধরেন আপনাদের এই যে টোটাল জার্নিটা হলো, আপনাদের এক্সপিরিয়েন্স কি? কারণ এই যে আপনার নলাদা, আপনি শুভঙ্কর দা কোথাও নাই তো, তারপরে আপনার চাচা, আপনার একদম মাগের মাছ, এখন এই বিষয়গুলো, এই ক্যারেক্টারগুলো কি আপনাদের ডেভেলপ করা না কি রকম হয়? কি মানে আমি একটা যোগ বলতেছি যে একদিন বললাম যে কাঁঠাল মামা, আরেকদিন বললাম যে রহিম, আরেকদিন বিচ্ছিন্ন হয়ে যায়। তো দর্শকরা একটা যখন নাম বলবো সে তখন ওইটার সাথে পরিচিত হবে এবং তাদের আইডিয়া থেকে একটা লোককে ওরা দেখে ফেলে যে এই লোকটা ওর মতো। যখন এই নলাদার গল্প বলে তখন ওরা হয়তো তার আশেপাশের একটা পাতলা করে একটা নলের মতো দেখা কল্পনা করে। আমি ধরেন ক্যাবলাদা দিয়ে বলি, তখন ওরা আশেপাশের বোকা লোক এরকম একটা ভেবে রাখে, আমি আমার মতো ভেবে রেখে বানাই এবং দর্শকও কিন্তু ওরকম একটা মডেল খুঁজে রাখে। তো ওইটা লিঙ্ক করতে ওকে হেল্প করে বারবার, এবং তখন সে ওইটা লিঙ্ক করে মজাটা আর কি ফিল করতে পারে। আর যে যোগ বলে সে নিজে যদি দেখতে না পায় না ওই ক্যারেক্টারটা, তাহলে দর্শকদেরকেও দেখাতে পারবে না। দর্শকরা যদি সেটা কল্পনা না করতে পারে তাহলে খুব একটা হাসবে বলে মনে হয় না। মানে জোকের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম বই পড়ে একটা জোকস বলা, মানে আসলে জোক যে কত ডিফিকাল্ট জিনিস, আর এটা যে একটা মানুষকে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে এর পেছনে যে কত কাজ করতে হয়, মানে এটা টুকটাক ওখানে গিয়ে আমরা বুঝতে পারলাম। মূল প্রসঙ্গে যেটা, তো আমি একটা যোগ বলতেছিলাম যেটা উপস্থিত আছে এরকম কাউকে হ্যাটা করা, তো কি আবার ভয় পাচ্ছি, এরকম জায়গা থেকেই একটা যোগ ছিল। ওটা শুভঙ্কর দার মানে নাম দিয়ে বলি। তো সেটা হচ্ছে প্রথমে অনুমতি দিচ্ছিল না, কারণ উনি ডিরেক্টর, এর আগে ডিরেক্টরকে হিট করে কেউ কখনো বলেনি। তো আমিও শুরু করতে চাইলাম, তো আমাকে নিষেধ করলো। তারপর বললো ঠিক আছে বল। তো প্রথম যোগটা কি ছিল বলি, যে আশেপাশে শুভঙ্কর দা নাই তো, শুভঙ্কর দা বললো রনি আমি এক কথা দুইবার বলি না। জি স্যার। আমি এক কথা দুইবার বলি না। শুভঙ্করদা যখন নতুন ছবি বানিয়েছিল, শুভঙ্করদা একটা নতুন ছবি বানিয়েছিল, সেই ছবিটা রিলিজও হয়েছিল, তো রনি আমাকে এসে বলতেছে জানিস সজল, শুভঙ্করদা না নতুন ছবি বানাইছে, তো কিরকম হয়েছে? এত বাজে এত বাজে এত বাজে যে ফাঁকা হল থেকে 2-3টা চেয়ার ওইটা চলে গেল। না, কিন্তু এইগুলো যোগ কিন্তু আপনাদের আশেপাশে থেকেই বোধহয় সংগ্রহ করে না? ওরকমই হয়। আমাদের এক ফ্রেন্ড সহ আমরা কলেজে থাকা অবস্থায় একটা সিনেমা হলে গেলাম সিনেমা দেখতে। তো এত গরম, তখন তাকে দেখি ফ্যান ঘুরতেছে কিন্তু বাতাস লাগে না, কি করা যায়? পরে আমরা দাঁড়া থাকলাম যে দেখি কি অবস্থা, ফ্যান ঘুরতেছে বাতাস লাগে না কেন। পরে শেষ হলে সিনেমা সবাই বেড়ে গেল, ফ্যান থামলো, দেখি শুধু ফ্যানের গোল ইয়াটা আছে 3টা। ফলে এখন এই যে আপনারা যে ডেভেলপ করতেন, এখন আমার যেটা প্রশ্ন যে আসলে জোক কোনটা বেশি মজার? একটু অশ্লীল হলে কি মজার, নাকি শ্লীলতার মধ্যে আমরা অনেক মজা করতে পারি? হ্যাঁ, অবশ্যই শ্লীলতার মধ্যেও মজা করা যায়। জোকের বিভিন্ন সাইট, যেগুলো যে নন ভেজ জোক, ভেজ জোক, ননসেন্স জোক। তো ইশতিয়াক যেমন একটা সাইট নিয়ে নিয়েছে যে নন ভেজ জোক পুরোপুরি ও আসলেই এক্সপেক্ট করে যে এখন কিছু একটা হবে। শুভঙ্কর দা এডিট রুমে বসে ভাবে কয়টা রাখা যাবে আল্লাহই জানে, এরকম। ওখানে তো উনি ভাবনা চিন্তা করে হাতে 2-1টা পায়, কিন্তু আমাদের তো এটা নির্ভর করে হচ্ছে আসলে একটা দর্শকের উপর বা যে শুনতেছে তার উপর নির্ভর করে। একটা ইয়াং ছেলে, আমাদের বয়সে একটা ছেলে, ও কিন্তু চাইবে যে একটু এই ছোঁয়াটা হোক, এটা চায়। কিন্তু একটা বয়স্ক লোক বা বাচ্চারা চাইবে যে ওরকম কার্টুন টাটুন নিয়ে বা এরকম চোখ। তো সেই কারণে এটা নির্ভর করে। না, এখানে একটা ব্যাপার আমি একটু আপত্তি করি, মানে জোক কখনো অশ্লীল হয় না। যদি অশ্লীল হয় তাহলে সেটা জোক না। রাইট, মানে জোক তখনই সেটা জোক হবে যদি আপনি সেটা শৈল্পিক ভাবে উপস্থাপন করতে না পারেন। মানে যেটা বলা হয় যে অশ্লীল জোক, ওগুলো কিন্তু আমাদের বলতে কখনো দিত না। মানে এরকম জোক কিন্তু আছে সরাসরি ডিরেক্ট, যেটা একটু ডিরেক্ট যদি হয়। আর যেটা আমরা বলতাম সবসময় শর্ত থাকতে একটা ডুয়েল মিনিং থাকতে হবে, যে বোঝায় সে বুঝবে, আর যে বুঝবে না তার কাছে একটা সুন্দর মানে যাচ্ছে। এইবার আমি উদাহরণটা টানতে পারি। আচ্ছা, একটা ছোট বাচ্চার রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে, তো ঘুম ভেঙে বলতেছে আর আমি কাপড় না পরলেই দোষ। এটা মানে বলাটা ঠিক হয় না, যাই হোক আমরা একটু এডিট এখন এডিট করলাম, কিন্তু অনেরা হয়তো এডিট নাও করতে পারি, যাই হোক।
আচ্ছা ধরেন তো এটার ক্ষেত্রে আমি খালি বলি যে কেনটা, এটাতে আমি কিন্তু কিছুই আসলে বলিনি, যে একটা যার বোঝার বুঝে নেবে সে যার বোঝার, এই সেটাই। জিনিসটা এইটাই আসলে একটা জোকের শিল্প বা এই এখন ধরেন আমাদের দেশে আমরা ধরেন রম্য অনুষ্ঠান প্রপারলি করতে পারি না কেন? ধরেন ওই দেশে মীর আছে, মিরাক্কেল, মীর, এদের প্রশংসা করতে হবে, শুভঙ্কর সাহেব, অবশ্যই, ওনার প্রশংসা করতে হবে নিঃসন্দেহে। কিন্তু আমাদের দেশে ধরেন আমরা কি বেসিক্যালি আমাদের জায়গা থেকে এই যে যোগ বলার সময় যে সাহসটা, সেটা আমরা পর্দায় আনতে পারি না, নাকি আসলে আমরা কারণ আপনারা তো আমাদেরই, আপনারা আমাদের দেশ থেকে যে আপনারা কলকাতা বিজয় করে আসলেন, এখন সেই জায়গায় আমরা কেন পারছি না? আপনাদের কি মনে হয়? একটু বলি আমি, যেটা হচ্ছে যে এই যে মীর ভাইয়ের প্রসঙ্গটা আনলেন, মীর ভাই কিন্তু মিরাকেল ছাড়াও অন্যান্য প্রোগ্রাম কিন্তু উনি করেছেন, সেই প্রোগ্রাম কিন্তু মিরাকেলের উচ্চতায় আসতে পারেনি, পারেনি, হ্যাঁ। বা এত পপুলার হয়নি। তার মানে কি মীর থাকলেই যে প্রোগ্রাম হিট করবে বা পপুলার হবে এমন কোনো কথা নেই। তার মানে হচ্ছে মিরাকেলে এমন কিছু কন্টেন্ট ছিল যেটা সাধারণ দর্শক পছন্দ করে। মানে উনাকে, মানে আমাদের বিষয়টা বলি যে উনি যে মজাটা করেন বাইশে প্রোগ্রামে, আসলে সব আয়োজনে মানে মজার বিষয়গুলো থাকে যেগুলো নিয়ে উনি মজাটা করতে পারেন, এটা একটা ব্যাপার। শুধু দেখেন আপনার কাছে যদি মাংস এবং আলুটা থাকে, সেখানে আপনি একটু লবণ দিলে সেই টেস্ট আসবে, গোস্ত রান্না হবে, কিন্তু হ্যাঁ। আপনার মাংসই নেই, আলুই নেই, শুধু লবণ গরম পানিতে রান্না, সেখানে কি মাংস রান্না হবে? সেটাই। আচ্ছা, আরেকটা সেক্ষেত্রে যে মির্দা তো একদিনে তৈরি হয়নি। আমাদের দেশের ক্ষেত্রে বলা হয় যে আমাদের দেশে মির নাই, এই প্রোগ্রাম তাহলে করবো কি করে, ওকে এনে দাও আমরা কি প্রোগ্রাম। করে করব, আমাদের তো মির নেই। আচ্ছা, এবার হচ্ছে যে মির্দা শুরু করে হচ্ছে আজ থেকে কত 6 ছয়। সেই সময়টা বছর প্রোগ্রামটা যে লেভেলের তার ছিল, আগেও উনি অ্যাঙ্করিং করছেন প্রায় Anchoring 17 বিভিন্ন বছর জায়গায় ধরে। করেন। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে মিরাকেল থেকে। 1 গেছে, 2 গেছে, 1 2 সেটা 3 ধীরে 4 ধীরে- উনি করেনি, 5 গেছে, 6 এ এসে মিরাকেল এতটা জনপ্রিয় হলো। সে মীর আফসার আলীকে 1 বছরে সৃষ্টি হয়েছে, হ্যাঁ, নিঃসন্দেহে। তাকে সুযোগ দেওয়া হয়েছে, তিনি আস্তে ধীরে আস্তে ধীরে নিজেকে ধীরে ধীরে, দেব- আচ্ছা, এই যে ধরেন আমাদের দেশে আমরা ওইরকম কোন অনুষ্ঠান এখন পর্যন্ত করে উঠতে পারি নাই। এখন এটা টেলিভিশন চ্যানেল বা এই পক্ষ থেকে আমাদের বলতে হবে যে হয়তো আমাদের ভাবনার সীমাবদ্ধতা ছিল, কিন্তু অন্য কোন সীমাবদ্ধতা কি আপনারা ফিল করেন? হ্যাঁ, এটা অবশ্যই। কারণ যেমন প্রথমত উপস্থাপকের কথা আমরা বললাম, অনেক কিছু হলো, পেছনের গল্পটা কিন্তু আরো লম্বা, অনেক বিশাল। লাইক ইন্ডিয়ান এবং বাংলাদেশি পার্টিসিপেন্ট আমাদের সবাইকে শহর থেকে অনেক দূরে একটা খুব নিলিবিলি রিসোর্টে নিয়ে রাখা হয়েছিল, এবং দিনরাত 24 ঘন্টা আমাদের সাথে মেন্টররা থাকতো। লাইক আর্মি বা পুলিশে যেরকম ট্রেনিং হয়, আমাদের কিন্তু জোকস লেখা বা তৈরি করার ট্রেনিং হতো, এবং সেটা কোনো অংশে আমাদের তো কষ্ট কম ছিল না। আমাদের রাত 3টা 4টা পর্যন্ত আমরা খাতা কলম নিয়ে বসে থাকতাম জোক হান্ট করার জন্য। যেভাবে হোক, এবং প্রেসার তোমাকে করতে হবে somehow। হ্যাঁ, আমি সাদা একটা পাতা নিয়ে মানে মাথার কাছে নিয়ে শুয়ে থাকতাম, মানে যখন একটা আইডিয়া আসলো, মানে আইডিয়া তো অত সহজে আসে না, ভাবতেছি জোড়া দেওয়ার চেষ্টা করতাম, একটা বক একটা সাপ এরকম করে, বা একটা পুলিশ আর একটা হচ্ছে চোর দিলে মিলে যাচ্ছে, বা একঘেয়েমি বা আসতে পারে একটা চোরের পুলিশের সাথে আরেকটা কিছু একটা, মানে একটা মেয়ের ঝগড়াটা মেয়ের, এরকম ভাবে জোড়া দিয়ে দিয়ে ভাবতে 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 দেখা গেল যে আধা ঘন্টা 1 ঘন্টায় একটা জোকের একটা মানে একটা সূত্রপাত কিছুটা হতো। অংশ হয়তো, হ্যাঁ। সেটা তখনও জোক হয়নি, সেরকম 10টা 12টা আইডিয়াকে আবার ভাবলে তবেই একটা জোকের হতো, এরকম একটা, তো ওই রকম একটা ইয়ে থাকতে হবে। আপনারা একটু সংক্ষেপে বলবেন যে স্টেপগুলো কি কি থাকতো? ধরেন একটা প্রোগ্রাম হয়ে গেল, তার পরবর্তী প্রোগ্রামে আপনারা কেমন সময় পেতেন, তারপরে সেখান থেকে যে ডেভেলপ করা হতো যোগগুলো, সেটা একটু সংক্ষেপে বলবেন। সেটা আসলে আমি বলি, 4 দিনের একটা শুটিং লট, আমাদের একদিনে 2টো করে এপিসোড শুট হতো না, তো 4 দিনে 8টা এপিসোড শুট হয়ে গেল। মাঝখানে তো গ্যাপ থাকতো 15 দিন 20 দিন। সেটা প্রথমের দিকে ছিল, হ্যাঁ, আচ্ছা। আস্তে পরের আস্তে দিকে সেই সেটা গ্যাপগুলো কমে গেল, কমে কারণ আসতে পার্টিসিপেন্ট লাগলো। আমরা কম, হ্যাঁ। 7 আচ্ছা। 8 9 দিন না, এটা একটা প্রথম দিকে আমরা বুঝতাম না, 1টা 2টা এপিসোড করতে আমাদের অনেকদিন সময় লেগে যেত, তো শেষের দিকটা মানে করতে করতে কিন্তু দেখা আমাদের গেছে আমরা- অভিজ্ঞতা হলো, আর ওই পার্টিসিপেন্ট কমে গেল। তারপরে এমনও স্লটের মাঝখানে এমনও গ্যাপ ছিল যে এখন 3 দিন করে ফেললাম, 3 দিনে 6টা এপিসোডে ধরেন একজন পারফর্মারের 5টা এপিসোড শুট করতে হয়েছে, তার 50টা জোক লেগেছে, তার ঠিক 4 দিন মাঝখানে গ্যাপ, তারপরে আবার তারকে আরো 3টা এপিসোড শুট করতে হবে, এরকম ছিল। তাহলে তো একটা বিরাট চাপ। হ্যাঁ, অবশ্যই। এবং চাপ খালি এমন ভাবে ঘুম, pressure শেষ দেওয়া হতো। দিকে চাপটা এই পর্যায়ে চলে এসেছিল যে তুমি যদি তোমার এপিসোড রেডি করতে না পারো, তুমি শুটিং এ যেতে পারবে না, পারবে না। স্ক্রিন থেকে তুমি হারিয়ে যাচ্ছ, বাট ই থেকে বাদ, প্রোগ্রাম থেকে। তো আমাদের যে অবস্থান, সেখান থেকে আসলে আমরা যদি এখন আউট হয়ে যাই বা না পারি, ওদের প্রেশার আছে, আমাদের viewers দের প্রেশারটা বেশি। জীবন মরণ সমস্যা। হ্যাঁ, এবং viewers, সেই quality ক্ষেত্রে maintain করা। গ্রুমাররা কিরকম হেল্প করতো? Helpful। টিচার যেরকম মানে গাইড করা, মানে আমরা আমাদের কাজটা করতেছি, ওরা বসে আছে যে তোর এই তুই 5টা আইডিয়া শোনা, নতুন কি আইডিয়া হলো, এই যে চাপ 5টা শুনে 5টা
দুইটা টিক হলো আর তিনটা কেটে দিল, মানে শেষ করে দিল, মানে আবার আমার কাছে সাদা খাতা। এবার আমি আবার গেলাম এবং আবার ভরার চেষ্টা করলাম। হ্যাঁ, এটা হচ্ছে জোকের ক্ষেত্রে। আর যারা স্ক্রিপ্ট করে তো প্রথমে 4-5টা আইডিয়া শোনালো যে এটা নিয়ে কি কিছু করা যায়, এটা নিয়ে কি 5 মিনিট টানা যাবে, বা এটা নিয়ে কি লেখা যাবে, ঠিক আছে লেখো, তারপরে বসতেছি। তারপরে সবাই মিলে একটা টিম হয়ে ওই বসে ওই স্ক্রিপ্টটা মোটামুটি কমপ্লিট করা হতো। মেন্টররা লাস্ট ফ্রেমটা বেঁধে দিত যে এইটা হচ্ছে এর ফিনিশিং। আমরা আপনাদের এই আলোচনার প্রসঙ্গ ধরে আমরা সেই উত্তরটা চাইবো আপনাদের কাছে, যে মানুষ হাসে কেন, এই উত্তরটা শুনবো এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা করে জোক আমরা শুনবো। তার আগে আমরা একটা ছোট বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা একটা নিচ্ছি ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসবো আমাদের আজকের এই আলোচনায় আপন আলোয়, ঢাকা টু কলকাতা। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আমাদের বিশেষ অনুষ্ঠান আপন আলোয় উদ্ভাসিত 4 জনকে নিয়ে, ঢাকা টু কলকাতা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আমাদের বাংলাদেশের 4 রত্নকে নিয়ে, রনি, সজল, জামিল এবং ইশতিয়াককে নিয়ে। তা আপনাদের কাছে আমাদের যে প্রশ্নটা ছিল, মানুষ হাসে কেন, এবং সঙ্গে আপনাদের এই উত্তরের সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা করে যোগ বলতে হবে। বলেন। মানুষ হাসে কেন, আসলে এটা হচ্ছে একটা প্রকৃতির ব্যালেন্স। লাইক রাতের পর যেমন দিন আসে, আলোর সাথে আবার অন্ধকার অ্যাডজাস্ট, মানে কান্নার পরে হাসবেই। তো কান্নাটা যেমন আমাদের জীবনের একটা অনুষঙ্গ, দুঃখ কষ্ট আসে, ওটাকে ব্যালেন্স করার জন্য হাসিটাও কোনো না কোনো মুহূর্তে আসবেই। এবং কিন্তু সেই মুহূর্তটা তো আপনি ক্রিয়েট করছেন আপনার কথায়, সেই কথাটা আপনি কিভাবে বাছাই করেন, সেই গল্পটা কিভাবে? এই তো যেমন আমার এক পরিচিত বড় ভাইয়ের কথা বলি, কিছুদিন আগে বিয়ে করেছিল, তো বাসর রাত, খুব খুশি হয়ে বইয়ের ঘোমটা তুললো, বলছে দেখো সারাটা জীবন আমরা একসাথে কাটাবো, আমি চাই না আমাদের মধ্যে কোনো অবিশ্বাস থাকুক, কোনো বিভেদ থাকুক, আমার ব্যাপারে তুমি সব জানবে, তোমার ব্যাপারে আমি সব জানবো, তো তোমাকে আমি কিছু কথা বলি, আমার কিন্তু বিয়ের আগে বেশি এদিক সেদিক যাওয়ার অভ্যাস ছিল। তো বলো আচ্ছা আচ্ছা, এই জন্য তো বলি কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। আপনার এই প্রসঙ্গ ধরে একটা জিনিস মনে পড়ে গেল। বিয়ের পর এক বর তার স্ত্রীর দিকে, হবু বধূর দিকে এগিয়ে যাচ্ছে, আস্তে করে হাতটা ধরলো, আস্তে করে ঘোমটাটা তুললো, সঙ্গে সঙ্গে বউ বলে উঠলো, না না না, আমি আম্মুকে কথা দিছি, বিয়ের পর আর এসব না। আমার একটা মনে পড়লে যোগ চলবে সঙ্গে সঙ্গে। বাসর রাত, স্বামী আস্তে আস্তে স্ত্রীর দিকে এগিয়ে গেল, ঘোমটাটা খুললো, পকেট থেকে 50টা টাকা বার করে স্ত্রীর হাতে দিল। স্ত্রী বললো, এগো হ্যাঁ গো, তুমি আমারে টাকা দিতেছো কেন? দেখো প্রথম রাত, তোমার মুখ দেখছি, অন্তত 50টা টাকা তোমার হাতে দেওয়া দরকার। এই সময় তো স্ত্রী হা হা করে হাসতে লাগলো। কি হাসো কেন? আজকে রাতে ভালো ইনকাম হবে মনে হচ্ছে। আবার একটা বলে পড়লো, বাসর রাত, বাসর রাত না, ও গভীর বিষয়। আমি তো খুব ভয় ছিলাম যে ইশতিয়াক কোন দিকে যায়। তো এক লোক বিয়ে করতে যাবে, তো ওর মুকুট কেনার টাকা নেই, তো বন্ধুর কাছ থেকে মুকুট ধার করছে। তো ধার করে এবার বিয়েতে গেছে, তো মুকুট ধার করার কারণে বন্ধুকে দাওয়াত দিছে। তো এবার বিয়েতে গেছে, তো এবার কিছু শালিকারা, ছোট বাচ্চারা আসছে, এ বরকুন্ডা বরকুন্ডা বরকুন্ডা। তো পাশের বন্ধু বলছে, বর এইটা, কিন্তু মুকুটটা আমার। তো এবার তো বলতেছে যে, এই তোর কর কি দরকার মুকুট, তোর এই কথা কর দরকার ছিল। তো আবার ওরা চলে গেছে, তো আবার কিছুক্ষণ পর আরো অনেক নতুন ছেলেপেলে আসছে, বলছে বরকুন্ডা বরকুন্ডা বরকুন্ডা। তো বন্ধু বলছে, বর এইটা, কিন্তু মুকুট আমার না। তো এবার তোর কর কি দরকার যে মুকুট তোর না, তোর কোনো কথা করই দরকার ছিল না। তো বলছে ঠিক আছে। তো এবার ওই ছেলেবেলারা চলে গেছে, তো যার পর আবার কিছু ছেলেবেলা আসছে, বরকুন্ডা বরকুন্ডা বরকুন্ডা। বলছে বর এইটা, কিন্তু মুকুটের ব্যাপারে কোনো কথা নাই। এই লিঙ্ক ধরে বলি যে আসলে হাসে কেন, তো সেটা হচ্ছে যে মানে প্রেডিক্ট করা যাচ্ছে না যে কিটা বলবে, এই বাক্যের পরে কি হতে পারে বা ঘটনাটা কি হতে পারে, মানে এটা কেউ আনপ্রেডিক্টেবল কিছু একটা। এই জায়গাটাতে মানুষ হাসে। সেটা কি মানে দুঃখই হইতে হবে নাকি ছোট দুঃখ? আবার হয় কি যে সেই জায়গাটা যদি আবার কষ্টের হয় খুব, বা সেক্ষেত্রে আনপ্রেডিক্টেবল হলেও মানে ওই জায়গাটা হলে কিন্তু আবার হাসে না। মানে হ্যাঁ, বর বা এই যে আমরা যেটা বলছি এখানে, কাউকে না কাউকে তো আমরা ছোট করছি কোন একটা প্রসঙ্গে, ফলে সেই জায়গায় কাউকে না কাউকে তো একটা জায়গায় ছোট করতেই হচ্ছে। আপনি কি মনে করেন? আসলে ওইরকমই, মানে একটা ক্যারেক্টার বা একটা জায়গা তো নিতেই হবে, নাহলে তো ওই জিনিসটার মজা আসে না। যেমন ধরেন এই যে এক সাধু বাবার কাছে আমি গেছি, যাই বললাম যে সাধু বাবা, আমি তো বিয়ে শাদী করি নাই, আমি কি কোনো মানে কোনো মেয়ের সাথে রাতে ঘুমালে কি পাপ হবে?
তো সাধু আমারে বলতেছে, বৎস ঘুমাইলে তো পাপ হয় না, কিন্তু তোরা তো ঘুমাস না। কিন্তু আপনি সাধুর কাছে কোন সময়টা গেলেন? মানে এই সময় তো যাওয়া উচিত না, যে বিয়ের সময়টা বয়স এখন। হয়েছে, এখন তো সাধু বাবাই ভরসা না। এই যে ছোট করার ব্যাপারে বললেন, আমরা কিন্তু মানে ছোট করাটা কিন্তু বিশাল একটা উপাদান যোগ তৈরি করার ক্ষেত্রে। যেমন একটা হয়েছিল যে শুভঙ্কর দা একদিন আমাদের মিরাকেল ফাইনাল টেলিকাস্ট হবে, শুভঙ্কর দা এসে আমারে বলল যে দেখ আজকে কিন্তু মিরাকেল ফাইনালের টেলিকাস্ট, সন্ধ্যা 7:30টার মধ্যে সবাই আমার বাসার মধ্যে চলে আসবি, আমরা একসঙ্গে বসবো, কেউ খাটে বসবি কেউ নিচে বসবি, ডিনারেরও ব্যবস্থা আছে, তারপর চিকেন কাবাব টিক্কা চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে অন্য কোনো চ্যানেল দেখবো। ধরেন এটাও কিন্তু একটা বিষয় যে নিজেদেরকে নিয়ে মজা করা। ধরেন এই যে আপনারা মিরাক্কেলকে নিয়ে মজা করছেন, আপনাদের নিজেদের লোককে নিয়ে মজা করছেন, এটাও আমার মনে হয় একটা বেশ বড় একটা গুণ। যেমন আমাদের চিত্রনায়িকা চম্পা আছেন, আমি জানি না উনি দেখছেন কিনা, ওনার প্রতি সম্মান রেখেই বলি, আমি যখন ভোরের কাগজে কাজ করতাম বহু আগে, ওনার কাছে গেলাম যে আপনি একটা মজার ঘটনা বলেন। উনি নিজেকে নিয়ে এমন একটা মজার ঘটনা বললেন যেটা শুনে আমরা খুবই চমৎকৃত হলাম, তার নিজের এক্সপেরিয়েন্স। যে ছোটবেলায় উনি একটা মাঠে, এটা পত্রিকা ছাপা হয়েছিল, ছোটবেলায় উনি একটা মাঠে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছেন, তখন উনি একদমই কিশোরী বয়সের ফুটবল খেলা দেখছেন, আর মুখে ওই যে আপনার ইয়ের বড়ি থাকে না, আপনার বেত ফলের বিচি, সেটা চাবাচ্ছেন। তো চাবাতে 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 হঠাৎ করে গোল হলো, আর চিৎকার করেন গোল, চিৎকার করে উঠলেন, মুখ থেকে ওটা গেলো পড়ে। তো খেলা দেখতে দেখতে মুখ থেকে তুলে আবার মুখে একটু পরে উনি লক্ষ্য করলেন যে এটা কেমন যেন গলে যাচ্ছে। আমি তো ধরেন চম্পাকে অত্যন্ত শ্রদ্ধা করি, এবং তাকে আমি পরে ফোন করে বলেছিলাম যে এই যে আপনি নিজের বিষয় নিয়ে যে রসিকতাটা করলেন, এটা বিরাট, কারণ আমাদের দেশে আমাদের লোকজন কিন্তু নিজেদেরকে নিয়ে রসিকতা কম করতে পারে। সেটা এই জায়গাটাই মজার আসে শাহিম ভাই, সত্যি কথা বলতে, যেটা ওই জায়গাটা যদি তৈরি হয় না, তখন দেখবেন সে একজন লোক বলতে মজা পাচ্ছে। যেমন আমি আমাকে নিয়ে যদি বলি, তখন আমাকে মানে এই জিনিসটাই মজার ব্যাপারটা আসলে। আর এই যেটা বললেন ইশতিয়াক, যে আমাদের চারপাশে আসলে এই ধরনের ঘটনাই প্রচুর ঘটে। আমাদের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, তখন আমরা মাত্র ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, আমাদের সঙ্গের ওরা মেডিকেলে ভর্তি হয়েছে। তো তাদের একটা টিম গেছে এই যে আমাদের কুড়িগ্রাম বা এই দিকে, তা আমাদেরকে বললো যে তোরা যাবি, আমরা ফ্রি যাচ্ছি, থাকা খাওয়া ফ্রি, ঘুরবো। তো গেলাম, যাওয়ার পর দেখি যে সারাদিন রোগী, ডাক্তারদের ক্যাম্প কি ভাল লাগে, রোগী এসে ভর্তি। তা আমরা খুবই মানে হতাশ যে কি করব। তো একটা মানে 2-4টার দিকে দেখলাম একটা সুন্দরী মেয়ে আসলো, সবাই তার দিকে তাকিয়ে আছে। আমাদের সঙ্গে একটা ফটকা ছেলে ছিল চাল্লু, সে যে তার কাছে দাঁড়ালো, ইশতিয়াকের মতো খুবই চাল্লু, যে বললো যে জি আমি কি আপনার নাম্বারটা একটু নিতে পারি, ওই খুব মেয়েটাকে বললো। তো মেয়েটা তাকালো, তাকে আবার চলে গেল, আবার ওই ছেলেটা কাছে গেল, যে বললো যে জি আমি কি আপনার ফোন নাম্বারটা একটু পেতে পারি, তখন মোবাইল ছিল না, যে আমরা একটু ফ্রেন্ডশিপ করবো। তো মেয়ে আবার তাকালো, তাকে আবার চলে গেল, সে আবার পিছনে পিছনে গেল, যে বললো জি আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, তো একটু প্লিজ যদি আপনার নাম ঠিকানাটা দিতেন। তো মেয়ে তাকালো, তাকে বললো কাক করছিস, আমার করছিস, কাক করছিস, আমার করছিস। ওই ভাষার কারণে আমি খুব শ্রদ্ধা নিয়ে বলছি যে ওই ভাষার কারণে কিন্তু আমাদের আমার একটা অভিজ্ঞতা আছে রাজশাহীতে, ওই তো মানে ফরেনার দেখলে, বেশি দেখলে কিন্তু আমাদের মানে পাশে যে একটু কথা বলা বা কি তারা কি বলে শোনা, এটা খুব ছিল। আর অনেক আগে আমি তখন ছোট, ওই সময় তো দেখতে যেতাম, মানে বিদেশি কেউ দেখলে ঢাকায় ক্ষেত্রে একটু অ্যাভেলেবল হতে পারে, একটু সয়ে গেছে, কিন্তু আমরা যারা মানে মফস্বলে বা এরকম থাকি, তো দেখলে আর কি ওরকম ওরা কি বলে বা হচ্ছে ওদের সাথে একটু কথা বলার চেষ্টা, এরকমটা হতো। তো এরকম আমি দেখছি ধবধবে সাদা এরকম একটা ফরেনার, বুঝতে পারলাম। তো যা মানে আমি মনে মনে প্রিপারেশন নিলাম যে কি বলা যায়, হাউ আর ইউ বলবো, হোয়ার আর ইউ কাম ফ্রম, বা এরকম একটা কিছু একটা প্রিপারেশন নিয়ে গেলাম। তো এবার এরকম দেখলাম যে দেখে আমি খুব ভদ্রভাবে গেছি, অনেকে কথা বলতে দেখছি, এবার আমারও ইচ্ছে হলো। তো এবার আমি যা বলতেছি হাউ আর ইউ, বাংলা এখন ইংলিশ বুঝি না, তো কোনো একটা ইয়ার কারণে অনেকে কিন্তু সাদা হয়, তো এটা আমি খুব ভয় পাই। তো এরপর থেকে আমি কখনো ওই ফরেনার দেখলে আগে ভাবি যে সব ঠিক আছে কিনা। সেটাই, ওই যে আমাদের এক বন্ধু একবার খুব ফরেনার দেখে খুব গালিগালাজ করতেছিল, যে এই হ্যান ত্যান বলে কি কি যেন উল্টাপাল্টা কথা বলছে। তো ফরেনার কাছে এসে বলছে আমি কিন্তু বাংলা কিছু কিছু বুঝি। সুপ্রিয় দর্শক, আমরা একটা নিচ্ছি ছোট্ট বিরতি, তারপর আবার ফিরে আসবো আমাদের আজকের এই আলোচনায় আপন আলোয়, ঢাকা টু কলকাতা।
সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আমাদের বিশেষ অনুষ্ঠান আপন আলোয় উদ্ভাসিত চারজনকে নিয়ে ঢাকা টু কলকাতা অনুষ্ঠানে। এই যে ধরেন আপনারা আগে ছিলেন এক রনি, এক সজল, এক ইশতিয়াক, এক জামিল, এখন কিন্তু ডিফারেন্ট পারসন। এইটা আপনাদের এক্সপেরিয়েন্সটা কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন? আগে কিরকম ছিল, এখন কি কি পরিবর্তন লক্ষ্য করছেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিই, মানে বাস্তব উদাহরণ। যেটা আমরা প্রথমে যাওয়ার সময় বাসে গিয়েছিলাম, যাওয়ার সময় প্রায় 16 ঘন্টার জার্নি ছিল। 8 ঘন্টা পর একটা ব্রেক দেওয়া হয়েছিল দুপুরে লাঞ্চ করার জন্য। তো সেখানে যখন গিয়েছিলাম প্রচুর লোক, 3-4টা বাস, সবগুলো কলকাতাগামী বাস একটা রেস্টুরেন্টেই সামনে পার্ক করেছে, সবগুলো যাত্রী একটা রেস্টুরেন্টেই ঢুকেছে। রেস্টুরেন্ট ছোটখাটো, প্রচুর লোক, ওয়েটাররা সামলাতে পারছে না, যেই বলে রাগারাগি করে, ভাইয়া একটা কাঁচামরিচ নাই জান, এটা পেঁয়াজ নেই জান, খালি ডিস্টার্ব করেন, যা এরকম একটা কিছু একটা খেলে খান না এরকম। হ্যাঁ, খেলে খান না খেলে নেই, আশেপাশে কোনো রেস্টুরেন্টও নেই, যেতে হলে ওইটাই যেতে হবে। ঠিক আছে, মন খারাপ করে খাওয়া দাওয়া করে চলে গেলাম। কিন্তু ঠিক 6 মাস পরে, মিরাক্কেলে 6 মাস পরে আমি আবার বাসে ফিরলাম, ঠিক ওই রেস্টুরেন্টের সামনেই থামালো, আবার ভিতরে গেলাম। আমি বলার আগে 4 জন ওয়েটার আসলো, আমরা বোধহয় একই টেবিলে ছিলাম। বলার আগে 4 জন ওয়েটার আসলো, ঘর ঘর করে তার লিস্ট বলে দিল, দাদা এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, কোনটা খাবেন? হ্যাঁ, এক গ্লাস পানি দেন আগে। এইরকম অবস্থা আর কি। এইটাই ছোট্ট একটা উদাহরণ দিলাম। আচ্ছা, আপনার তো শুনবো, তার আগে আপনি বলেন। আসলে সাধারণ আমি সব মানে কম বেশি একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে মানে পুরানো যে লোকগুলো ছিল না আমাদের ওখানে যাওয়ার আগে, তাদের সাথে আসার পথে নতুন করে পরিচয় হয় আসলে। কেননা অনেকে, আমি সার্ভিস করি তো অনেকে জানতো না, আমার অনেক মানে আমার মার্কেটিং এর কারণে, মার্কেটিং ম্যানেজার ওখানকার, তো টুকটাক কর্পোরেট অফিসে যাওয়া হতো। কিন্তু আমি আসার পরে শুনলাম আমাকে যারা আমার ক্লায়েন্ট ছিল, ডিলিং হয়েছে, ওরা বলতে আপনি এরকম ছিলেন মিয়া, মানে এটা এক্সপেকটেশনের বাইরে আর কি চলে গেছে। আপনি এত রসিক ছিলেন, হ্যাঁ, আমাকে বললেন না কেন? শেষে বলতে হবে যে বাইকটা জানেন না। হ্যাঁ, এই জিনিসটা আসলে ওনাদের কাছে একটু নতুন আর কি, আর আমাদের কাছেও একটু। আপনি মানে আপনার ক্ষেত্রে কিন্তু ধরেন মেয়েদের পারফরমেন্স এবং এখনকার, আগে মেয়েরা কিরকম আপনাকে পছন্দ করতো, এখন কিরকম করে সেটা একদম উল্টো। মানে আচ্ছা। আগে মেয়েদের সাথে মিশতামই না, এখন হচ্ছে অনেক বেশি ছেলেদের মানে সঙ্গে মিশি না, এখন ছেলেদের সাথে মিশি না, মিশি না। তাই তো বলি, আপনি ডাকলাম, আসতেছিলেন না আমাদের। হ্যাঁ, সেটা ব্যাপারটা হচ্ছে যে অনেকে বুঝতে পারে না যে এই কি সেই, লাইক মানে আমরা তো আসলে ওই এখনো এত বিশ্বাস বড় করতে কোনো স্টার পারছে না না যে যে হ্যাঁ, আমি রাস্তাতে ঘুরি, চা খাই রাস্তার পাশে, এখনো লোকাল বাসেই যাতায়াত করি। তারা ঠিক বিশ্বাস করতে পারে না। ওরা বিশ্বাস করতে পারে আর না। ধরেন আবেগের কারণে কিন্তু অনেক ভয়ঙ্কর উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলতে পারে। যেমন একটা কথা বলি, আমাদের তারেক আনাম ভাই আছেন, খুবই গুণী অভিনেতা, আমাদের শ্রদ্ধেয়। তারেক ভাই একবার গেছেন একটা শুটিং এর ফাঁকে উনি একটা চা দোকানে বসে চা খাচ্ছিলেন। তো চা খাচ্ছেন, হঠাৎ করে এক লোক আসছে, এসে বলে, ভাই আপনারই কিন্তু আমি চিনছি। তো তারপরে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে না আপনার কিন্তু আমি সত্যি সত্যি চিনছি। তারপরে বলে, ও থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ বলে চা দিচ্ছে, চা খাচ্ছে, চা খাওয়া শেষ, এবং তো ওই লোক আবার আসছে, ভাই আপনারা কিন্তু আমি সত্যি সত্যি চিনছি। তখন তাই বলে, আচ্ছা ঠিক আছে, চিনছেন তো কি হয়েছে বলেন, আমি কে বলেন দেখি। না, আপনি হলেন গিয়ে তারানা হালিম। এটা আমাদের সাথে রেগুলার মানে হচ্ছে। এটা সে আবেগের কারণে আবু হেনা রনি বলে ফেলতেছে, সজল বলে ফেলতেছে। কালকে আমরা ইনফ্যাক্ট একটা থেকে বের হইছি, তো আমরা বসুন্ধরার ওখানে সামনে দাঁড়িয়ে আছে একটা ইয়েতে, আমি হ্যাঁ, এক পুলিশ অফিসার দিয়ে দাঁড়ায় বলতেছে, ওরা বলতেছে তুই নোয়াখালী না, এই নোয়াখালী না, আর নোয়াখালী ও আমাদের এয়ারপোর্টে নেমে আমি ওদেরকে আনতে গেলাম, আমি বলি, এয়ারপোর্ট থেকে নামছি, তো একজন সেই আবেগ আসছে, বলছে ভাই আপনি খুব ভালো লাগে, সবচেয়ে ভালো, আমার পাশে কিন্তু জামিল ভাই, সবচেয়ে ভালো লাগে নোয়াখালীর ওই জামিল ভাইয়েরটা ভালো লাগে। আমি বলছি আচ্ছা, যাচ্ছি, তারপর পিছনে আবার আসছে, আবেগ কন্ট্রোল করতে পারিনি, তো সেই জামিল ভাই আসেনি। তো আমি দেখলাম যে কিরকম হয়, জামিল ভাই সামনে, আমি ওর এসে দিলাম, বলিস আমি ও ভাই মাথা নিচ্ছি, আমি বললাম যে না উনি আজকে আসেনি। এর চেয়েও হাস্যকর যখন কেউ বলে যে আমি আপনাদের বিশাল ফ্যান, একটা পর্ব মিস করি না, কিন্তু ভাই আপনার নামটা আমি আমাদের মেন্টর হচ্ছে অর্ণব দা, তো এই কলকাতার একটা বিখ্যাত পূজা জগদ্ধাত্রী পূজা সজলে ছিল, তো আমরা পূজাতে গেছি, তো এইবার একজন এরকম ফ্যান আসছে, ওর ফ্যামিলি নিয়ে যাচ্ছে, মানে এরকম মানে আমি যে আপনার কি বড় ফ্যান, এরকম মানে হাউস করতেছে, বউকে বলতেছে এই তুমি দেখছো এটা কি, এটা দেখো তো, বলছে হ্যাঁ চিনতে পারছি, এই সেই। তারপরে ছোট বাচ্চা বলছে এই তোর তো খুব ভালো লাগে, সবগুলো মুখস্থ, এই বলতে বলতে আবেগে কোলের যে বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা, বলছে এই চিনছিস, বলতো কে, এরকম আমরা নিজেরাই পরে যাই, মানে ইয়ে হই।
আমরা অনুষ্ঠান শেষ করবো আপনার একটা পারফরমেন্স দিয়ে, কিন্তু তার আগে আপনারা বলেন যে অটোগ্রাফে কে কি লেখেন, কয়টা অটোগ্রাফ দিচ্ছেন? প্রচুর। এখন তো প্রতিদিনই দিতে হচ্ছে, খালি সিগনেচার করে আমি দিয়ে দেন? শুধু সিগনেচার করে দিই, কারণ আমাকে অনেক সময় মেয়েদের হাতে অটোগ্রাফ দিতে হয়। আমরা আর বেশি দূর না যাই। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, আমি ওই স্মাইল একটা ফেস আঁকি, তারপর হয়তো হাসতে থাকো, হাসুন, এই টাইপের আর কি থাকে। আচ্ছা আচ্ছা, সজল? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একবার গার্লফ্রেন্ডকে দেখাইতে গেছিলাম, দেখো আমি তোমার কত ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি, হ্যান করতে পারি, ত্যান করতে পারি, তোমার জন্য দেখো আমি ব্লেড দিয়ে হাত কেটে রক্ত দিয়ে তোমার নাম লিখছি। গার্লফ্রেন্ড তো বহুত চুকায় বলে, হ্যাঁ তুমি এই কাজ করছো, অনেকক্ষণ তাকায় টাকা দেখে বললো, হারামজাদা, নামের বানানটাও ভুল লাগছে। তো অটোগ্রাফি আসলে আমার ক্ষেত্রে করি কি, মানে কারোর সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় বা ওর কিছু একটা মিলায়, যে ও খুব উচ্ছল বা এরকম বা ওরকম, তো ওরকম একটা কিছু লিখি যে তোমার এরকম ভালো লাগছে বা এরকম কিছু লিখি, তারপরে আমি একটা বলতে পারি, শেষ দিকে যখন মিরাকেল লাস্ট 1 মাসের মতো 15 দিনের মতো আছে, তখন যখন মনে হচ্ছিল যে ইন্ডিয়া ছেড়ে চলে যাবো, ওখানে তো একটা পরিবার তৈরি হয়েছিল আমাদের, 2টা পরিবার হয়েছিল, একটা দেশে একটা বাইরে, এতদিন থাকার পরে। তো যখন চলে আসবো, তারপরেও লোকজন অটোগ্রাফ চাচ্ছে, তখনও ভাবছি যে হয়তো আর কখনো ইন্ডিয়ায় আসা হবে না, বা এখানে আসবো কি না আসবো তাও জানি না, মিরাকেল আর হয়তো আসা হবে না। তখন শেষের দিকে আমি এরকম অটোগ্রাফ দিয়েছিলাম যে একদিন হয়তো আমি থাকবো না, সেদিনের জন্য আমার শুভেচ্ছাগুলো তোমায় দিয়ে গেল। এখন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধরেন আমরা যেটা মনে করি বা বুঝি যে এখনকার আপনাদের প্রত্যেকটা স্টেপ আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, কারণ এটা তো একটা আপনার সাকসেস হলো, কিন্তু পরবর্তী স্টেপগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ, তা নাহলে ফসকে পড়ার খুব সুযোগ আছে। ফলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি স্ট্যান্ড আপ কমেডি আগেই করতাম, শখের জিনিস, এটা শখের জন্য আমি এই জায়গাটা আলাদা করে রাখবো। ক্রিয়েটিভ কাজ করার ইচ্ছা আছে, লাইক ডিরেক্টোরিয়াল টিমে যদি এরকম সুযোগ পাই ক্যামেরার পিছনে কাজ করা, করব। আচ্ছা, নিজে নির্দেশনা আসতে চান? আর সাথে যদি অ্যাক্টিং হয়, মানে টুকটাক সুযোগ পাই, বাট আমার মূল লক্ষ্য হচ্ছে ওই কাজটা শেখা, ক্রিয়েটিভ কাজটা শেখা, ভালোভাবে প্রোডাকশন তৈরি করা, অনুষ্ঠান তৈরি করা। আচ্ছা, আপনি? আমার আসলে টুকটাক গানের আগে থেকে অভ্যাস ছিল। হ্যাঁ, আপনার তো আমরা গান শুনবো আজকে। তো ওইটা একটা অভ্যাস, ওটা আসলে জন্মগত ভাবে আমার বাবা গান করতেন, উনি কাওয়ালি শিল্পী ছিলেন, তো সেই সূত্রে আসা। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার পর এখন যেটা মানে ইচ্ছে বা যেটা যে নাটকে অভিনয় করার, মানে অ্যাজ এ আর্টিস্ট হিসেবে কাজ করার জন্য খুব মানে ইচ্ছে আর কি। 2টা লাইন গেয়ে শোনান। আমার অ্যালবামের নাম হচ্ছে প্রেম কারে কয়, টোন এন্ড করছে হচ্ছে মানে মিউজিক করছে হচ্ছে তানভীর তারেক ভাই, টাইটেল সংটার 2টা লাইন গেছে আর কি। ও বিধি রে ডাকি তোরে, মন জানে না প্রেম কারে কয়, চাওয়া শুধু তোর অন্তরে, বেঁধে রাখি সেই আমায়, ভালোবাসা বুঝি এমনই হয়, হো চোখের তারায় 2 হৃদয়, স্বপ্ন একে হাত বাড়ায় জোছনায়, ও বিধি রে ডাকি তোরে, মন জানে না প্রেম কারে কয়। খুবই ভালো লাগলো, নাইস। আপনি কি হতে চান? আমার তো মানে যেহেতু কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, এবং আমার বাংলাদেশে অ্যাক্টিং করার ইচ্ছা আছে, বিভিন্ন নাটকে কাজ পেয়েছি, আশা করি কয়েকদিনের মধ্যে শুরু করব। কারণ আমাদের যখন ওখানে ছিলাম, মিরাকেল শেষ করে আসতে দেরি হয়ে গেছে, ঈদের কাজগুলো খুব একটা করা হয়নি, তো এখন থেকে কাজ শুরু হচ্ছে। আর আমি এই 1 তারিখে ইন্ডিয়া যাচ্ছি, কারণ আমার পশ্চিমবঙ্গে ভারতীয় বাংলা একটা ফিল্মের কাজ আছে আমার কাছে। গুড, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। নতুন পথে যাত্রা শুরু করছি, জীবনের প্রথম ছবি, প্রথম অভিনয় করা। দর্শকদের কাছে দোয়া চাইবো যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো করতে পারি এই ছবিটাতে। এবার আপনি 2 লাইন গান করতে হবে, এখন সেটা আগে করবেন না পরে করবেন? পরে করি। আচ্ছা, ঠিক আছে। আপনার এমটা হচ্ছে যে আগে থেকেই নাটক বাইক করতাম, থিয়েটারে ভর্তি হয়েছি রাজশাহী ইউনিভার্সিটিতে, নাটক নিয়েই স্বপ্ন ছিল, নাটক বা ফিল্ম বা এই মিডিয়া বা এই জগৎটা, তো সেটা আমার নেশা, তো সেটা পেশা হলে ক্ষতি কি? এইবার কিন্তু ধরেন আপনার গান করার কথা, এখন আপনি গানটা করবেন নাকি আরেকটা পারফরমেন্স আমাদের? তাহলে একটা পারফরমেন্স হয়ে যাক। আচ্ছা, ঠিক আছে, আপনারা কি বলেন? চলো চলো চলো, হ্যাঁ, ঠিক আছে, চাকুটা দেন।
আপনারা ভাবতেছেন এই চাকুটা আমার কাছে কেমতে আসলো? কেমতে? আমার দাদার দাদা চাকুটা তুলে দিচ্ছিল আমার দাদার হাতে, আমার দাদা এই চাকুটা তুলে দিচ্ছিল আমার বাপের হাতে। আপনারা ভাবতেছেন আমার বাপে এই চাকুটা আমার হাতে তুলে দিচ্ছে, ভুল কথা। আমার বাপে লুকায় রাখছিল, আমি নিজের হাতে তুলে নিচ্ছি। লাউ খেলা। সেদিন স্কুলে হেডমাস্টার আমার বলল, রনে চাকু নিয়ে ঘুরতেছিস কে? আমি বললাম কি করুম, পিস্তল কিনার টাকা নাই কে? সেদিন তো রাস্তার মোড়ে একটা মাইয়ারে ধরছি, ধরে বললাম, ওই যা আছে বাইর কর। টাকা পয়সার কথা কইতেছিলাম। তারপরে তো এক বুড়া মানুষে ধরছি, ওই যা আছে বাইর কর। কয় বাবা বাইর হয়ে গেছে। তারপর সেদিন তো বিপদে পড়ে একটা মায়ের ঘরে আশ্রয় নিয়েছিলাম। তারপরে রাইতের বেলা সে মায়ারে অনেক জোর করে কইলাম একটু থাকতে চাই। মায়া কইলো ঠিক আছে থাকলে থাকো, বালিশের ওই পারে থাকবা, সারা রাইতে কিন্তু বালিশ এপারে আসার চেষ্টা করবা না। তো সারা রাত পার হয়ে সকালবেলা ওইটা মায়েরা গেলাম, ওই মায়া শোনো, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, তোমার কোনো বিপদ পড়লে শহরে যে সবচেয়ে বড় মাস্তান রনি মাস্তানের নাম কইবা। বাপরে বড় মাস্তান, সারা রাইতে একটা বালিশ তো পাইতে পারে না, কিসের বড় মাস্তান। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা শেষ করব আবু হেনা রনির আরেকটা পারফরমেন্স দিয়ে, সেটা হবে গান। রেডি? ওকে ওকে, তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হবে। গান। পুরতে চাইলে চলো দুজন, একা গুনে পুরি। পুরতে চাইলে চলো দুজন, একা গুনে পুরি। দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়িও, দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ি। পুরতে চাইলে চলো দুজন, একা গুনে পুরি। পুরতে চাইলে চলো দুজন, একা গুনে পুরি। দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়িও, দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ি। বৃষ্টি এলে গা বাঁচাবো একই ছাতার তলে, ভিজতে চাইলে ভিজবো দুইজন একই মেঘের জলে। ভালো হয় থাকি দুইজন আরো কাছাকাছি, দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়িও, দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ি।